তো আগের পর্বে আপনারা দেখেছিলেন কলকাতা থেকে ভিয়েতনাম আসার জার্নি, আর আজকে আপনাদেরকে নিয়ে যাব এমন একটি জায়গা যেটা আপনি ভাবতেও পারবেন। তো চলুন আজ ঘুরে আসা যাক কোয়াং পু চাও ভিলেজ, লাইমস্টোন পাহাড়ে ঘেরা নিনবিন, যেটা কি না ভিয়েতনামের ওল্ড ক্যাপিটাল হিসাবেও বলা হয়ে থাকে, আর সঙ্গে ট্যামকক। গুড মর্নিং ফ্রম হ্যানয়। হোটেলের সামনে থেকে ভিডিওটা স্টার্ট করছি, আর সময় বাজছে হ্যানয়ের সকাল 8টা। আমি যদি ইন্ডিয়ান টাইম বলি তাহলে ইন্ডিয়ান টাইমে 6:30, 21 ডিগ্রি সেলসিয়াসের সাথে আমাদের আজকে দিন স্টার্ট হচ্ছে। তো এটা আমাদের কাছে কিছু না, নর্মাল ইন্ডিয়ানসদের কাছে এটা মানে গরমই বলা যেতে পারে, কিন্তু এখানের ফরেনার্স বা হ্যানয়ের লোকজন, ভিয়েতনামের লোকজনের কাছে কিন্তু এটা কিন্তু ঠান্ডার ওয়েদার। ওরা একটা জ্যাকেট বা একটা শল গায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো আজকে আমাদের জার্নি যেটা হতে চলেছে সেটা হলো ইনসেন্স ভিলেজ, মানে ভিয়েতনামের ফেমাস এরিয়া ধূপকাঠি বানানোর জন্য, ইনসেন্স স্টিক বানানোর জন্য। তো কালকে আমাদের ওখানে যাওয়ার কথা ছিল, তো আমরা টাইম শিডিউলে যেহেতু আমাদের ম্যাচ হয়নি, তাই কালকে আমরা ওখানে যেতে পারিনি। দেন ইনসেন্স ভিলেজ থেকে আমরা যাবো হলো নিনবিন, মানে যেটা ভিয়েতনামের ওল্ড ক্যাপিটাল সিটি ছিল। আমাদের গাড়ি আসার কথা রয়েছিল 8টায়, এখনও এসে পৌঁছায়নি, হয়তো 10-15 মিনিট টাইম লাগতে পারে। তো গাড়ি আসলে আমরা সবাই মিলে গাড়িতে উঠে বেরিয়ে যাব হলো ইনসেন্স ভিলেজের দিকে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে বস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। লাস্ট এপিসোড যদি না দেখে থাকো তাহলে বলবো লাস্ট এপিসোডটাও দেখতে ভুলো না। এখনও অনেক দিন আমি রয়েছি হলো ভিয়েতনামে, অনেক কটা এপিসোড আসবে ডে ওয়াইজ। হয়তো আমি আপলোড নাও করতে পারি, হয়তো দুটো ভিডিওকে মার্চ করে একটা এপিসোড করতে পারি, হয়তো লেন্দি হয়ে যেতে পারে। তো রিকোয়েস্ট করবো যে ভিডিওগুলো দেখো, চেষ্টা করবো ডে ওয়াইজ করার, কিন্তু কতটা পসিবল হবে মানে এখন আমি নিজেই বুঝে উঠতে পারছি না, কারণ এত ঘোরার জায়গা রয়েছে, এত ঘোরার জায়গা, এত জিনিস দেখানোর জায়গা, এত হিস্ট্রি রয়েছে, এই সমস্ত দেখাতে বলতে বলতে ভিডিওগুলো লং হয়ে যাচ্ছে। তো আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি হলো ইনসেন্স ভিলেজের দিকে, যেটা কিনা হ্যানয় থেকে 35 to 36 কিলোমিটার। বাট এটা টাইম নেবে 1 ঘন্টা 10-15 মিনিট। রাস্তায় এতই জ্যাম ভিয়েতনামের মর্নিংয়ে যে গাড়ি চালানো ড্রাইভারের পক্ষে খুব মানে দুষ্কর ব্যাপার। আমি সুযোগ পেলে দেখাচ্ছি যে কী হারে এখানে স্কুটি বা বাইকের মানে উৎপাত বলা যেতে পারে। মানুষের কাছে এখানে লোকাল ট্রান্সপোর্ট বলতে এদের স্কুটি আর না তো বাইক। And when we got marriage, they became another. They became, you know, a lovely tiger. Lovely tiger. That's why, you know, we always say that happy wife is happy life. Is that true? Yes. Yeah. You say yes or no, please. Yes. Oh, yes. You say yes or no? Yeah. Yes. Yeah. Okay. Very clear. Very clear. Okay. And how about you, sir? Yes or no? তো বেসিক্যালি আমাদের যে আজকে ট্যুর গাইড রয়েছে, ও ওর ওয়াইফকে নিয়ে বলছে যে কি কি প্রবলেম ফেস করে বা ওর ওয়াইফ কি টাইপের উপরে টর্চার করে, মানে জাস্ট আলাদা লেভেলের। এত সুন্দরভাবে এক্সপ্লেন করছে, এত সুন্দর এক্সপ্রেশন দিচ্ছে, বলছে হাসতে হাসতে গড়াগড়ি খেয়ে যাচ্ছে। আমরা ওল্ড কোয়ার্টার ছেড়ে ঢুকে পড়েছি হলো নিউ কোয়ার্টারে, অনেকক্ষণ আগেই ঢুকে পড়েছি। অ্যাকচুয়ালি আমি গাড়ির সামনে বসেই ঘুমিয়ে পড়েছিলাম, মানে সারা রাত ঘুমায়নি, আর কি হবে যাই হোক। তো তোমাদেরকে জাস্ট একটু আমি বাইরেটা দেখিয়ে দিই, গাড়ি থেকেই দেখাচ্ছি, নেবে কতটা দেখাতে পারবো জানি না। আর এখানে কিন্তু পুরোটাই কর্পোরেট এরিয়া আর রেসিডেন্সিয়াল এরিয়া, যেটা কিনা আমি কালকে অলরেডি বলে দিয়েছি যে নিউ কোয়ার্টার পুরোটাই রেসিডেন্সিয়াল আর কর্পোরেট এরিয়া। জাস্ট একটু দেখে নাও তোমরা, দেখো এইগুলো সব যে রয়েছে রাইট সাইডে, এগুলো কিন্তু সব বাড়ি রয়েছে কিছু, আর কিছু দোকান রয়েছে লেফট সাইডেও, তাই এগুলো সব রেসিডেন্সিয়াল এরিয়া। ছোট ছোট বাড়ি, ছোট ছোট বিল্ডিং, সব ছোট ছোট বিল্ডিং। From here to the Old Quarter is around 20 or 25 kilometers. Okay, distance between both. Yeah, around 25 kilometers from the Old Quarter. Okay, তো ওল্ড কোয়ার্টার থেকে নিউ কোয়ার্টারের ডিস্টেন্স হলো 25 কিলোমিটার। সকালবেলা 35 বলেছিলাম, সেটা হলো আমাদের যে ইনসেন্স ভিলেজ যাচ্ছি সেখানে, কিন্তু ওল্ড টু নিউ কোয়ার্টারের ডিস্টেন্স 25 কিলোমিটার। Once again, this area, the rice field, the government took over. Okay. Yeah, and then planned, you know, to build up, you know, apartments and buildings here along the main road. Okay. In near future, you're gonna see many more buildings around here. Yeah, like this one also already planted. Okay, এগুলো পুরোটাই আগে রাইস ফিল্ড ছিল, কিন্তু গভর্নমেন্ট এখান থেকে সব জমি জায়গা নিয়ে এখানে বিল্ডিং তৈরি করেছে, কনস্ট্রাকশনের কাজ চলছে। এগুলো যা দেখতে পাচ্ছ সবই কিন্তু বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ চলছে।
মানে সবই জায়গায় একই অবস্থা, ফাঁকা জায়গা থাকলেই বিল্ডিং উঠে যাচ্ছে। সো ফাইনালি আমরা চলে এসেছি কোয়াংফু চাও ভিলেজ বা ইনসেন্স ভিলেজ, যেখানে কিনা শুধুমাত্র এই ইনসেন্স স্টিক তৈরি করার জন্য বিখ্যাত। অল ওভার কান্ট্রিতে মানে অল ওভার ওয়ার্ল্ডে এরা এখান থেকে স্টিক প্রোভাইড করে। পার ডে এরা 10 টনস করে এই ধূপকাঠি বা ইনসেন্স স্টিক এরা প্রডিউস করে, দেন এগুলো ডিস্ট্রিবিউট করে। এরা ইন্ডিয়া, মালয়েশিয়া, চায়না সব জায়গাতেই কিন্তু এই ভিয়েতনাম থেকে এই ইনসেন্স স্টিকগুলো প্রোভাইড করা হয়, মানে এখান থেকে এক্সপোর্ট করা হয়। 100 ইয়ার্স ধরে এরা এই ইনসেন্স স্টিক বানিয়ে যাচ্ছে, মানে দে আর ভেরি মাচ এক্সপার্টাইজ ইন দিস মেকিং দ্য স্টিক। তো অসাধারণ একটা জায়গা, অসাধারণভাবে সাজিয়ে রেখেছে। এখান থেকে যে জায়গাটা দেখা যাচ্ছে এখানে এই এসের মতন, এটা কিন্তু ভিয়েতনামি ম্যাপ। মানে তোমরা যদি ওয়ার্ল্ড ম্যাপ দেখো বা ভিয়েতনামের ম্যাপ দেখো তাহলে কিন্তু ভিয়েতনামের ম্যাপটা ঠিক এইভাবেই। তো ভিয়েতনামের ম্যাপের ওপরে এরা বেস করে এখানে ইনসেন্স স্টিকের যে পুরো বাঞ্চগুলো রয়েছে সেগুলোকে সাজিয়ে ভিয়েতনামের ম্যাপটাকে বানিয়েছে। এরা খুব সুন্দরভাবে সাজানো, খুব ওয়েল ডেকোরেটেড। আর এর মধ্যে সবাই দেখো হোয়াইট ড্রেস পরে এখানে কিন্তু ফটো তুলছে, খুব সুন্দর লাগছে। তো আমার মাথায় যে টুপিটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ভিয়েতনামি ল্যাঙ্গুয়েজে যদি আমি বলি এটাকে বলা হয় নন লা। নন লা, নট লা, ইটস আ নন লা। মানে আমি এটা শিখলাম খুবই কষ্ট করে, খুব সুন্দর তৈরি। দেখো এটাতে কিন্তু ভিয়েতনামের ফ্ল্যাগ, রেডের মধ্যে স্টার রয়েছে, এরকম বিভিন্ন টাইপের রয়েছে। যেমন এখানে একটা রয়েছে, এর মধ্যে ভিয়েতনাম বলে লেখা, এটা একটা হ্যান্ড প্রিন্টেড নন লা বানানো। আর এইখানেও একটা রয়েছে যেটা কিনা নর্মাল, এতে কোনো প্রিন্টেড কিছু নেই, এটা ঠিক জালি জালি টাইপের। তবে ইনসেন্স ভিলেজে সত্যি কথা বলতে এই সমস্ত জিনিসগুলো কিন্তু খুবই সুন্দর, খুব সুন্দরভাবে এই স্টিকগুলো সাজানো। তবে এখন এগুলো মেশিন চলে আসার পরে এই যে স্টিকগুলো হয় পুরোটাই মেশিনে কাট হয়, দেন এটাকে মানে এই রঙের মধ্যে চোবায়, আর এই রঙটাই কিন্তু স্মেলের কাজ করে। বাইরে ইনসেন্সগুলোকে শোকাতে দিয়েছে, আর ভেতরটা কিন্তু গোডাউন এরিয়া, পুরোটাই ওয়্যার হাউস। এখানে কিন্তু সব মানে ব্যাম্বুগুলোকে স্টিকের মতন সরু সরু করে কেটে এখানে সব বান্ডিল করে রেখেছে। দেন এখান থেকে এগুলোকে আবার ওই রঙের মধ্যে চুবিয়ে তারপরে শোকাতে দেবে। দেখো এই মেশিনে এরা কাটিং করে, পুরো ব্যাম্বুগুলোকে দিয়ে দেয়, আর এই মেশিনেই কিন্তু কাট হয়ে যায়। দাঁড়াও ভালো করে দেখাই, হয়তো আলোর জন্য ঠিকঠাক আসছে না। এই মেশিনগুলো এখানে ব্লোয়ারও লাগানো রয়েছে, মানে কাটার সময় যে কাঠের গুঁড়োগুলো বেরোয় যাতে এই জায়গাটা ক্লিন হয়ে যায়, বা ব্লেড যেগুলো রয়েছে ব্লেডগুলো ক্লিন হয়ে যায়, তার জন্য কিন্তু ওপরে 3খানা ব্লোয়ার লাগানো রয়েছে। আর এই দিকটা দেখো ইনসেন্সগুলো কিন্তু পুরো রঙে ডোবানোর কাজ চলছে, পুরো হট ওয়াটারের মধ্যে ডুবিয়ে সঙ্গে সঙ্গে আবার তুলে দিচ্ছে। পুরো এখানে তুলছে, তুলে এই ট্রেতে রাখছে, মানে এটা গাড়ি, তারপরে নিয়ে গিয়ে ওখানে শোকাতে দিচ্ছে। আর ভেতরে ওয়্যার হাউস থেকে এগুলোকে সব কালেক্ট করছে দাদা। ইনসেন্স ভিলেজের এখানে সবাই কিন্তু ধূপকাঠি বানানোর জন্য এক্সপার্টাইজ, মানে এরা এখান থেকেই এদের জীবিকা নির্বাহ করে। মানে বাংলা কথা বলে দ্য সোর্স অফ ইনকাম ওদের যেটা আছে শুধুমাত্র এই ধূপকাঠির উপরে ডিপেন্ড করে। প্রত্যেক ঘরে ঘরে শুধু এই ধূপকাঠি তৈরি হচ্ছে। হ্যাঁ, যাদের মেশিন নেই তাদের কিন্তু হাতেই কাট করছে, মানে এরা নিজেরাই বাঁশ গাছ কেটে নিয়ে আসে, মানে বাঁশ ঝাড় থেকে, তারপরে সেটাকে ছোট ছোট করে একদম সরু সরু স্টিকে কাটে, তার আগে যে স্কিনটা থাকে, মানে বাঁশের যে স্কিনটা থাকে সেই স্কিনটাকে চেঁচে তুলে নিয়ে সরু সরু করে কেটে সেটাকে শুকিয়ে আবার মানে রঙের মধ্যে চুবিয়ে দেন আবার শোকাতে দেয়, তারপরে গিয়ে কিন্তু ফাইনাল তৈরি হয় জিনিসটা। নাও উই উইল মুভ টু কোয়াংফু চাও ভিলেজ, রাইট? Here is the Quang Phu Cao. Now we will move to Ninh Binh. Okay. তো আমাদের আমি ভুল বললাম, আমাদের অ্যাকচুয়ালি কোয়াংফু চাও ভিলেজ এটা ছিল, মানে এখানে এত খটোমটো নাম না মনে থাকে না। তো কোয়াংফু চাও ভিলেজ আমাদের ঘোরা কমপ্লিট, মানে ইনসেন্স ভিলেজ যেটাকে বলা হয়। তো আমরা এখন যাব হলো নিনবিন। নিনবিন মানে ওল্ড ক্যাপিটাল অফ ভিয়েতনাম, সেগুলোর হিস্ট্রি সব তোমাদেরকে নিনবিনে পৌঁছেই বলছি। দেখো আমি যেটা বলছিলাম, সবাই কিন্তু এখানে হ্যান্ড কাটিংভাবে ব্যাম্বু স্টিকগুলোকে বানাচ্ছে। দেখো এখানে মেশিন নেই, সব হ্যান্ড কাটিং হচ্ছে। তো
মেশিন কিন্তু সবার কাছে থাকে না, এখানে অনেকে আছে যারা হ্যান্ড কাটিংয়ের থ্রুতেও স্টিকগুলোকে বানায়, দেন গিয়ে ইনসেন্সগুলো তৈরি হয়। তো খুব সুন্দর একটা জায়গা, যারা ভিয়েতনামে আসবে এই জায়গাটাকে কিন্তু মিস করো না। এখানে খুব সুন্দর সুন্দর ফটো, খুব সুন্দর সুন্দর রিলস বানিয়েছি, যেগুলো কিন্তু তোমরা আমার ফেসবুক বা ইনস্টাগ্রামে পেয়ে যাবে। আমি আমার ইনস্টাগ্রাম ফেসবুকের প্রোফাইল ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো তোমরা ওখানে গিয়ে আমাকে ফলো করে নিতে পারো। যারা চ্যানেলে নতুন তাদেরকে এখনও বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর লাইক শেয়ার কমেন্ট করে আমাকে সাপোর্ট করতে পারো। এখানে 4টে টাইপের নাম্বার প্লেট রয়েছে, ইয়েলো, হোয়াইট, গ্রিন অ্যান্ড ব্লু, রেড, 5টা টাইপের রয়েছে। আর এখানে কিন্তু ম্যাক্সিমাম স্পিড লিমিট হলো 80। আমরা অনেকক্ষণ ধরে নোটিস করেছি পুরো রাস্তা ফাঁকা রয়েছে, তারপরেও কিন্তু গাড়ি বেশি স্পিডে চালাচ্ছে না। দেখো সামনে পুরো রোড খালি, কোনো লোক নেই, দুটো একটা স্কুটি আর বহু দূরে রয়েছে হলো 4 হুইলার। তবুও কিন্তু এখানে ওভার স্পিড করছে না, 80 মানে 80-80-র নিচেই গাড়ি রেখে চালাচ্ছে। তো আমরা ইনসেন্স ভিলেজ থেকে বেরিয়েছি, অনেকক্ষণ হয়ে গেল, আমাদেরকে 1.5 ঘন্টা বলেছিল যে নিমবিমে পৌঁছাতে লাগবে, কিন্তু 1.5 ঘন্টা কি, আমার তো কোনো চেক থেকে বেশি লেগে যাবে। এরকম রাস্তায় মন তো করছে যে ড্রাইভারকে বলি যে আরও স্পিডে চালাও, কিন্তু রুলস অ্যান্ড রেগুলেশন এখানে খুবভাবে ফলো করা হয়। মানে এই দিকটায় হাইওয়েতে খুব ফলো করা হয়, কিন্তু ওল্ড কোয়ার্টারে কিন্তু কেউ ভাই রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করে না। ওখানে তো যাতা লেভেলের স্কুটি চলে, আমি লাস্ট এপিসোডে দেখিয়েছি বা লাস্ট ভিডিওতে দেখিয়েছি। তো যারা এখনো সেই সমস্ত ভিডিওগুলো দেখো না, তো সেই ভিডিওগুলো তোমরা গিয়ে চেক করে নিও যে ওখানে কীভাবে ওল্ড কোয়ার্টারে গাড়ি ঘোড়া চলে বা কীভাবে ওরা রুলস ফলো করে। কিন্তু হাইওয়েতে ওরা কিন্তু মারাত্মক লেভেলের রুলস ফলো করে, যে যার লেন থেকে যাচ্ছে, যে যার স্পিড মেনটেন করে যাচ্ছে। যাওয়ার পথে আমাদের একটা জায়গায় দাঁড় করিয়েছে, যেটা নাম হলো সিউথি হুংথিং। মানে এখানে ব্যাম্বু প্রোডাকশন যেটা হয় সরকার থেকে প্রমোট করে, সেই জিনিসগুলো কিভাবে হয় না হয় সব দেখাবে। তো কী জিনিসটা আমিও ফার্স্ট টাইম দেখবো, সাথে তোমাদেরকে দেখাবো। তার আগে তো আইডি কার্ডটা গলি। এগুলো সব আর্টিফিশিয়াল ব্যাম্বু দিয়ে স্ট্রাকচার করা, যেহেতু ব্যাম্বু প্রোডাকশনের ডিটেলস দেখায় সেই জন্য এখানে থেকেই শুরু করে দিয়েছে ব্যাম্বু আর্টিফিশিয়াল স্ট্রাকচার। আমাদের ঢোকার পর একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিল, যেখানে চা, এটা কিনা বাস থেকে তৈরি। ফার্স্ট টাইম লাইফে ট্রাই করছি, জানি না কিরকম হবে। মানে সেরকম কিছু না, জাস্ট জল, একদম নর্মাল জল, কিছুই না, না সুগার না সল্ট, কিছুই না, নর্মাল জলের মধ্যে খেতে। কিরকম খেতে সেটা তো বলো না। সেরকম হেভি খুব একটা বাজেও না, খুব একটা ভালো না, জাস্ট এটা ওই বাঁশ গাছ কাটলে যে জলটা বেরোয় সেটাই এরা পোর করে এরকম একটা কালারে কনভার্ট করে দিয়েছে, ঠিকঠাক খেতে মোটামুটি। তবে এটা খেয়ে কি উপকার কি অপকার কিচ্ছুই জানি না, দিলেও ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে খেয়ে নিই। India. Oh, Delhi, Bombay. Men Vietnam se who? Okay. First let me introduce my name. Oil. You can call me Annie. Welcome to our supermarket. Thank you. Anything in here from bamboo? This is bamboo fiber. Bamboo fiber. Hello, please. This is activated bamboo charcoal. And this is first I want to introduce this clean everything. This is made from coconut fiber. That's me now I serve for you see. Now on table I have a soya sauce, cooking oil, and I want a little water. First I use cotton towel. This is made from cotton. If you cotton towel a long time, this is change color and how it smell. Now I'm using it. This is no clean. This is no clean and you need long time and look my hand dirty and have more oil. With me, I wash my hand and I try again. Now I have a more soya sauce, cooking oil, and a little water. Now I use towel from coconut fiber. This thing? Yeah, it's me. Now wash me though. You see. If it adds up dirty. And this I wash with water, only water, no need washing powder. I use only water. This is quickly clean. This is quickly clean and protect my hand because I know this soap is not chemical.
And if you have a coffee here, just add normal coffee and you wash with only water. And I know this works now. It's very clean and no have oil here. I'm washing hand. This you can use for knee pain when you running, walking, cow pain, toe pain, arm pain. Okay, one for me. ব্যাম্বু এক্সিবিশন হাউসে ওরা যা ডেসক্রাইব করলো আশা করি তোমরা দেখেছো, বুঝেছো। অনেক কিছু কাজের জিনিস ছিল, তো মাইক্রোফাইবার ক্লোথসটাই নেওয়ার আমার ইচ্ছা আছে। তো আমাদের এখন ঢুকেছিল শপে, আমরা রুমে বসে আমরা সব কিছু দেখছিলাম, সব কিছু শুনলাম, তারপরেই আমরা আসলাম। একটা পাশেই রয়েছে সব, তোমাদেরকে জাস্ট একটু ঘুরে দেখাই। এখানে সব ক্লথগুলো রয়েছে, যেটা রয়েছে এই রোলটার মধ্যে রয়েছে, যেটা ভিয়েতনামে পড়ছে হলো 25,000 ডং। 25,000 মানে ইন্ডিয়ান কারেন্সি যদি বলি তাহলে ওই 76 থেকে 80 রুপিসের মধ্যে পড়ছে। তাছাড়া আরও ডিফারেন্ট টাইপ অফ ক্লথস রয়েছে, তারপরে সুইমিং কস্টিউম রয়েছে, প্রচুর জিনিস রয়েছে। আমি যে মাইক্রোফাইবার ক্লোথসটার কথা বলছিলাম, এইটার কথা বলছিলাম, এটা 25,000 ডং, ভিয়েতনামে ডং, যেটা কিনা 3টে নিলে একটা ফ্রি। তো এখানে 8টা রয়েছে, টোটাল 6টা নিয়েছি। 6টা পেমেন্ট করতে হবে 150,000 ডং, যেটা কিনা ইন্ডিয়ান কারেন্সিতে পড়ছে হলো অলমোস্ট 450 টাকা। এই ক্যালকুলেশনটা খুবই কনফিউজিং, আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো কীভাবে ক্যালকুলেট করছি। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব হলো নিনবিন, যেটা কিনা আমাদের আজকে মেন ডেস্টিনেশন। নিনবিনের পর আমরা লাঞ্চ কমপ্লিট করে বেরোবো হলো ওয়ালু কেপ। সো ফাইনালি উই রিচড অ্যাট নিনবিন। পুরোটাই কিন্তু লাইমস্টোন মাউন্টে ঘেরা। এই সাইডেও রয়েছে লাইমস্টোন মাউন্টেন, এই সাইডেও রয়েছে লাইমস্টোন মাউন্টেন, তো আর এই সাইড দিয়ে রয়েছে হলো মেন এন্ট্রান্সটা। তো এখানে কোথায় কি আছে না আছে সব ভিতরে গিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই দিকটাই রয়েছে হলো লোটাস গার্ডেনটা, পুরো এই লাইমস্টোন মাউন্টের ভেতরে কিন্তু এই লোটাস গার্ডেনটা। অ্যাকচুয়ালি এখানে যে গার্ডেনটা, এখান থেকে হেঁটে যাওয়া যায় এমনভাবে ওয়াকওয়েটা তৈরি, পুরোটাই লোটাসের মতন। ওটা একমাত্র দেখা যায় যদি আমি সোজা সেই ওপরে যে পাগোডাটা রয়েছে ওই পাগোডায় উঠলে এখান থেকে কিন্তু লোটাস মাউন্টেন মানে লোটাস গার্ডেনের যে ওয়াকওয়েটা, যেটা লোটাসের মতন বানানো, সেটা একমাত্র দেখা যায় সেই একদম ওপরের টপে পাগোডাটায় গেলে। তো চেষ্টা করবো ওই পাগোডাটায় যাওয়ার। ওই পাগোডাটায় যেতে গেলে টোটাল আমাকে 500 সিঁড়ি আমাকে ভেঙে ওপরে উঠতে হবে। কতটা হেট্টিকের ব্যাপার সেটা আমি এখনই বুঝতে পারছি। ভেতরটা কিন্তু আলাদা স্ট্রাকচারে সাজানো, লাইমস্টোন পাহাড়গুলো পেছনে রয়েছে, সামনে একটা অফিস রয়েছে, লেটান রিসেপশন। আমার কোনো আইডিয়া নেই এটা কিসের রিসেপশন। পুরো খুব সুন্দর, মানে ফ্রেঞ্চ কলোনির মতন করে সাজানো। এখানে আর্টিফিশিয়াল কিছু হর্সেস রয়েছে, এখানে রয়েছে হলো একটা ওয়াটারফলস, যেটাও কিনা আর্টিফিশিয়াল। আর গাছগুলো কিন্তু সব বনসাই, এগুলো কিন্তু সব বনসাই, কি সুন্দর কাটিং করে সাজিয়ে রেখেছে। অসাধারণ অপূর্ব একটা জায়গা। আর এখান থেকে সেই উঁচু পাগোডাটা দেখা যাচ্ছে, যেটা কিনা এখন 500খানা সিঁড়ি ভেঙে আমাদেরকে ওপরে উঠতে হবে এই পুরো চারিদিকের ভিউটা দেখার জন্য। তো তোমাদেরকে নিমবিম সম্বন্ধে একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে দিই। নিমবিম কিন্তু একটা টাইমে 10th সেঞ্চুরির টাইমে নিমবিম ভিয়েতনামের ক্যাপিটাল সিটি ছিল। 968 সাল থেকে 980 সাল লি ডাইনাস্টির টাইমে এখানকার রাজা যে ছিলেন ডি ডং, সে কিন্তু পুরো 12 বছর রাজত্ব চালিয়ে গেছেন। লি ডাইনাস্টির সাথে ঝামেলা করে যুদ্ধে জিতে সে মানে রীতিমতো এখানকার ক্যাপিটাল নিমবিমকে ক্যাপিটাল বানিয়েছিলেন। তারপরে 11th সেঞ্চুরিতে এসে লি ডাইনাস্টি হ্যানয়কে ক্যাপিটাল সিটি হিসাবে মানে হ্যানয়কে ক্যাপিটাল সিটি বানায়। ডি ডংয়ের হোমটাউন ছিল হলো এই নিমবিম, তাই ওর রাজত্ব থাকাকালীন নিমবিম ছিল ক্যাপিটাল সিটি, বাট লি ডাইনাস্টির হোমটাউন ছিল হলো হ্যানয়। তো ওর রাজত্বকালীন সেই
ও বানিয়েছে হ্যানয়টাকে ক্যাপিটাল সিটি। তো টিল 11th সেঞ্চুরি থেকে এখনও অবধি হ্যানয় কিন্তু ভিয়েতনামের ক্যাপিটাল সিটি। আর এই যে নিমবিন, এটাকে কিন্তু থাং আনও বলা হয়ে থাকে। তার কারণ একটাই, আমার পেছনে যে সমস্ত মাউন্টেনগুলো দেখছো এগুলো হলো লাইমস্টোন মাউন্টেন, আর এই নিমবিন পুরো লাইমস্টোন মাউন্টেনে ঘেরা, যার জন্য একে বলা হয়ে থাকে থাংহান। আর হ্যানয়কে বলা হয়ে থাকে রেজেন দ্য ড্রাগন। তার কারণ লি ডাইনাস্টি মনে করতো যে ভিয়েতনাম পুরো যেটা কিনা ড্রাগনের মতন রেজ করে। দেখো আমি যে ওপরে পাগোড়াটা দেখাচ্ছিলাম, বারবার বলছিলাম যে 500 সিঁড়ি, এখান থেকে কিন্তু স্টার্ট হচ্ছে। আর বাদিকে রয়েছে হলো লাইং ড্রাগন, এর ওপরেও একটা আছে লাইং ড্রাগন, সন্ধ্যেবেলা হলে এখানে লাইট জ্বালিয়ে দেয়। আর ঠিক ডান দিকে রয়েছে হলো একটা কেভ, ডং হোয়াং হো টাইগার কেভ। চলো ভেতরটা গিয়ে একটু দেখি। লাইট আছে কেভের ভেতরে, বিভৎস ঠান্ডা ওয়েদার একটা। বাপরে বাপ, কিছুই দেখা যাচ্ছে না, অন্ধকার। আমি যেটা বলছিলাম যে লোটাস গার্ডেনের ওয়াকওয়েটা অনেকটা লোটাসের মতন, অনেকটা না পুরোটাই লোটাসের স্ট্রাকচারে বানানো। এইদিকে যে ওয়াকওয়েটা রয়েছে এটা কিন্তু পুরোটা লোটাসের স্ট্রাকচারে বানানো। এই সাইডে পাপড়িগুলো রয়েছে, এই সাইডে পাপড়িগুলো মিডিলে রয়েছে। আশা করি বুঝতে পারছো ভালো মতনই। ভালো ভালো সিঁড়ি আছে, যতটা সিঁড়ি এসছি তার থেকেও ডেঞ্জারাস সিঁড়ি রয়েছে এই দিকটায়, মানে এই সাইডে পাগোটা। আমরা আসলাম এই নিচটা দিয়ে, এখান থেকে দুটো রাস্তা ডিভাইডেড হচ্ছে, একটা রাইট সাইডে চলে যাচ্ছে, একটা লেফট সাইডে চলে যাচ্ছে। তো আমাদের কাছে টাইম কম, যে কোনো একটা সাইডে যেতে বলেছে, আমাদের 1 ঘন্টা এটা কভার করে আবার আমাদেরকে যেতে হবে বোট রাইডে। তো দেখো, আর ওই দিকে রয়েছে হলো পাগোড়াটা, ওটাও যাওয়ার চেষ্টা করব, দেখা যাক কতটা পসিবলি করতে পারি। আমি নিচ থেকে তোমাদেরকে যে লোটাস ওয়াকওয়েটা দেখিয়েছিলাম সেটা হয়তো 50% বোঝা যাচ্ছিল, বাকি 50% বোঝা যাচ্ছিল না। আর এখন ওপরে আসার পরে কিন্তু লোটাস যে স্ট্রাকচারটা বা লোটাস ওয়াকওয়ে বা লোটাস গার্ডেন, সেটা কিন্তু পুরোটাই ভালো মতন বোঝা যাচ্ছে। এখানে পুরো লোটাসের স্ট্রাকচারে কিন্তু ওয়াকওয়েটা বানানো লোটাস গার্ডেনের মধ্যে। কিন্তু যেহেতু এখন সিজন না, সেই জন্য এখানে লোটাস হয়নি, শুধুমাত্র ওয়াকওয়েটাই দেখা যাচ্ছে। যদি এটা সিজন হতো তাহলে আরও বেটার লাগতো। আর চারিপাশে দেখো পুরো লাইমস্টোন মাউন্টে ঘেরা। এটা কিন্তু নিমবিমে, আবার বলে দিচ্ছে, এটাকে কিন্তু সবাই তাংহান বলে ভিয়েতনামের লোকজন। তার কারণ হলো এরকম লাইমস্টোন মাউন্টেনে পুরো এরিয়াটা ঘেরা। তবে নিমবিমের এই জায়গাটা খুবই সুন্দর, কিন্তু আমি কোনো না কোনো জায়গায় স্যাটিসফাই হইনি। তার কারণ হলো আমি আমার এই লেফট সাইডের যে পাগোড়াটা রয়েছে বা টেম্পলটা রয়েছে বা টাওয়ারটা রয়েছে সেদিকে যেতে পেরেছি। ডান দিকে যে ড্রাগন রয়েছে, লাইং ড্রাগন, সেইখানটা আমি যেতে পারিনি। না যেতে পারার পেছনে সবচেয়ে বড় কারণ হলো আমাদের ট্রাভেল গাইড। এর আগে যে আমি জায়গাটা দেখালাম, মানে যেখানে ব্যাম্বু এক্সিবিশন হাউস, যেটা সব কিছু বাঁশ থেকে তৈরি, সেই জায়গাটা আমরা গিয়ে ভুল করে ফেলেছি। তো আমি যদি সেখানটায় না গিয়ে এখানে আসতাম তাহলে অনেকটা সময় দিতে পারতাম। ওখানে আমরা বাঁশ গাছের এক্সিবিশন দেখতে গিয়ে আমাদের টাইমের পুরো বাঁশ হয়ে গেছে। তো তোমাদেরকে বলবো, কেউ যদি এরকম কোনো ট্রাভেল গাইডের আন্ডারে বুক করো আর যদি বলে যে ব্যাম্বু এক্সিবিশন হাউসে যাব, তো তাদেরকে বলবো যে এক্সিবিশন হাউসে যেও না, নাহলে কিন্তু ওই ব্যাম্বু এক্সিবিশন হাউসে গেলে সময়ের কিন্তু বাঁচ হয়ে যাবে আর এই জায়গাটা ঠিকঠাক মতো ঘুরতে পারবে না। কারণ হলো আমরা এখন এখান থেকে যাব হলো ব্যাম্বু বোট ওয়েতে, আমাদের মানে রিভারের ওপরে কায়াকিং বা ব্যাম্বু বোটে রাইড করার আছে। আমরা কেবের মধ্যে দিয়ে যাবো, 3খানা কেবের মধ্যে দিয়ে যাবো। তো সেই ডিটেলসগুলো আমি তোমাদেরকে দেখাবো। কিন্তু আমি আবারও বলবো, কেউ যদি ভিয়েতনাম আসো, নিমবিমে ডিরেক্ট চলে আসো। এই সমস্ত ব্যাম্বু এক্সিবিশন হাউসে গিয়ে ফালতু সময় নষ্ট করার দরকার নেই, সাথে টাকা নষ্ট করারও দরকার নেই। কারণ ওখানে গেলে অনেক কিছু কিনতে ইচ্ছা করবে, আর ওখানে যদি না যাও তাহলে দুটো জিনিস সেভ হবে। এক তো তোমার টাকা সেভ হবে, এক হলো সময় সেভ হবে, আর একদম
ফ্রিলি এই নিমবিমের এই জায়গাটাকে এক্সপ্লোর করতে পারবে। একদম বেস্ট জায়গা, একটু হাতে সময় নিয়ে আসতে হবে। আমাদের ট্রাভেল গাইড 1 ঘন্টা বলেছে, কিন্তু এই জায়গাটা ঘোরার জন্য 1 ঘন্টা একদম উপযুক্ত নয়। উঠতে নামতেই তো 1 ঘন্টা চলে যাচ্ছে, 2-2.5 ঘন্টা সময় নিয়ে আসলে এটাকে ঠিকঠাক মতন ঘোরা যাবে। তো আমরা এতক্ষণ ছিলাম সেই ওপরটায়, ওখান থেকে আমরা নিচে নেমে আসলাম। নিচে নেমে এসে হলো লোটাস গার্ডেনের এখানে। এটা লোটাস গার্ডেনের ওয়াকওয়ে। আমি আগেও বললাম এখানে লোটাসের যেহেতু এখন সিজন না, সেই জন্য কিন্তু লোটাস হয়নি সেইভাবে। জাস্ট ওয়াকওয়েটা মজা নেওয়ার জন্য এসছি। জায়গাটা খুবই সুন্দর, পুরোটা কিন্তু লাইমস্টোন মাউন্টেন দিয়ে ঘেরা। আর আমরা এখন এই লোটাস গার্ডেনের এখান থেকে বেরিয়ে সোজা চলে যাব হলো ট্যামকক। সেখানে আমাদের নডং রিভারের ওপরে আমাদের বোট রাইড রয়েছে। অ্যাকচুয়ালি এখানকার ওয়ার্ডগুলো এরকম টাইপেরই হয়, নামগুলো এরকম টাইপের। তো আমি এইভাবেই স্পেল আউট করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। নডং আবার মাথায় রেখো। আমরা ওখানে গিয়ে 3টে কেভ ভিজিট করব, সেটা ডিটেলস আমি ট্যামককে গিয়েই তোমাদেরকে বলছি। সো ফাইনালি আমরা ট্যাংকক পৌঁছে গেছি। আর ট্যাংককের টিকিট কাউন্টার কিন্তু এটা। আমাদের যেহেতু প্যাকেজের মধ্যে ছিল, সেই জন্য আমাদের টিকিটটা ঠিক ওই সাইডের একটা কাউন্টার থেকে আমাদের গাইড কালেক্ট করে নিয়েছে। তো এখানে আসার পরে ফার্স্ট কাজ যেটা থাকে, এখান থেকে লাইফ জ্যাকেট কালেক্ট করতে হয়। সো ফাইনালি লাইফ জ্যাকেট পরে নিয়েছি, আর হাতে চলে এসেছিল টিকিট। এখানে ভিয়েতনামি ল্যাঙ্গুয়েজে লেখা আছে, কিছুই তো বুঝতে পারছি না, শুধু টাইমটা বুঝতে পারছি যেটা কিনা 4:19 বলছে। আর টিকিটের প্রাইস বলছে 2,50,000 ডং। এটা আমি ইন্ডিয়ান কারেন্সিতে কত টাকা হচ্ছে সেটা আমি কনভার্ট করে ডিসপ্লেতে দিয়ে দেবো। তো জাস্ট বলে দিই ট্যামকক, আমরা রয়েছি ট্যামকক। We are going that way. We are going that way. We go that way, please. Dạ, chị ý đò xe à thì đò nha. Rồi, ok. তো ট্যামককের জাস্ট মিনিংটা বলে দিই। ট্যাম মানে 3 আর কক মানে কেভ। তো এখানে সাধারণত 3টে কেভ আছে। 3টে যে কেভ রয়েছে সেই 3টে কেভের নাম হলো হ্যাংকা, হ্যাংবা অ্যান্ড হ্যাংহা। এর মধ্যে সবচেয়ে বড় যে কেভটা 500 মিটার্সের, সেটা হলো হ্যাংকা। আর এখানে যে বোর্ড সেটা অলরেডি স্টার্ট হয়ে গেছে, আমাদের কিন্তু গ্রুপ মেম্বাররা অলরেডি স্টার্ট করে দিয়েছে। তো জাস্ট একবার দেখে নাও। Yeah. You sit right here, I think. বাই বাই। সো আমাদের কিন্তু বোট রাইড স্টার্ট হয়ে গেছে। আর এখানে যে বোটগুলো, এটা আমি অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে ব্যাম্বু বোট হবে, কিন্তু না, ব্যাম্বু বোট না, এটা কিন্তু টিনের, মানে টিন বা আয়রন প্লেট যেগুলোকে বলা হয় সেটা দিয়ে তৈরি একটা লেকের মধ্যে। তো আমরা এখান থেকে যাবো হলো 3টে কেভ, যেটা বললাম হ্যাংকা, হ্যাংবা অ্যান্ড হ্যাংহে। তার মধ্যে সবচেয়ে বড় হ্যাংকা। আমি আবারও বলছি, এটা কিন্তু লাইমস্টোন পাহাড়। এতক্ষণ যে তোমাদেরকে দেখিয়েছি, সেই লাইমস্টোন পাহাড়ের মধ্যে দিয়ে নিচ থেকে, লাইমস্টোন পাহাড়ের নিচে থেকে আমরা যাব। দেখো, আর আমাদের যে মাঝিটা রয়েছে সে কিন্তু পা দিয়ে বোট চালাচ্ছে। এটা কিন্তু আলাদা লেভেলের একটা এক্সপিরিয়েন্স ভাই। আমি কিন্তু সবসময়ের জন্য সবাইকে দেখেছি হাত দিয়ে বোট চালাতে, আর এখানে পা দিয়ে বোট চালাচ্ছে। মানে বুঝতে পারছো কতটা লেভেলের এরা দক্ষ এই বোট চালানো। আরেকবার দেখো তোমরা। তো সিরিয়াসলি জায়গাটা কিন্তু হেভি। ট্যামকক জায়গা জাস্ট ওয়াও। কেউ যদি ভিয়েতনাম আসো, এই প্লেসটা ভিজিট করতে কিন্তু ভুলো না। যতই সময় না থাক, কিছু অল্প সময়ের জন্য হলেও এখানে নিশ্চয়ই এসো, কারণ এই লাইমস্টোন পাহাড়ে মজাটা কিন্তু আলাদা। লাইমস্টোন পাহাড়ের সম্বন্ধে জাস্ট আমি একটুখানি বলে দিই। লাইমস্টোন পাহাড়ে আমার খুব একটা নলেজ নেই, আমি যেটুখানি জানি আমি সেটুখানি তোমাদেরকে বলছি। তারও যদি এর থেকেও বেশি যদি কারো জানা থাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর লাইমস্টোন পাহাড় মিলিয়ন ইয়ার্স ধরে কিন্তু এগুলো তৈরি হয়, জলের থ্রুতে তৈরি হয়। মানে জল জমে 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 তারপরে গিয়ে কিন্তু এই পাহাড়গুলোর সৃষ্টি হয়। মানে জাস্ট অসাধারণ ব্যাপার, ধারণা করা যায় না যে জল জমে 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 এরম বড় বড় লাইমস্টোন পাহাড়ের সৃষ্টি হয়। এইদিকে রয়েছে পুরো লাইমস্টোন পাহাড়, আর এই সাইডে রয়েছে কিন্তু সিমেট্রি। মানে এখানকার মানুষজন মারা যাওয়ার পরে কিন্তু এখানে সব কবর দিয়ে দেয়। এখানে রয়েছে, সাথে এই সাইডেও রয়েছে। এইগুলো পুরো দুদিকে কিন্তু রয়েছে হলো সিমেট্রি, আর সিমেট্রির মাঝখান থেকে আমরা
বোটে করে যাচ্ছি। দেখো সামনেও এই বোটটা কিন্তু যে রয়েছে, যে বইটা চালাচ্ছে সে কিন্তু পা দিয়েই চালাচ্ছে। ইভেন ওখানে একটা ফিমেল রয়েছে যে কিনা বোট চালাচ্ছে, সেও কিন্তু পা দিয়েই চালাচ্ছে আর দু হাতে ক্যামেরা নিয়ে ফটো তুলছে। হাই, তো আমি এতক্ষণ যে কেভের কথা বলছিলাম সেই কেভটা কিন্তু সামনে চলে এসছে আর আমরা এখন এই কেভের মধ্যে দিয়ে ঢুকবো। আমার তো দূর থেকে দেখেই ভয় লাগছে, পুরো কেভের মধ্যে অন্ধকার, কোনো লাইট নেই, কিছু নেই। দেখো মাথার ওপরে থাকবে এত বড় পাহাড় আর আমরা এখন যাব হলো এই কেভের মধ্যে দিয়ে। জাস্ট অসাধারণ। ও না, ভেতরে একটা লাইট আছে, দূর থেকে দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো ফাইনালি আমাদের এন্ট্রি হয়ে গেছে কেভের মধ্যে, যেটা কিনা লংগেস্ট কেভ, 500 মিটার্স। ভেতরে কিন্তু পুরো অন্ধকার, ভেতরে পুরো অন্ধকার। এটা হলো বাইরের সিনারিও, এটা হলো বাইরের সিনারিও আর ঠিক এর ভেতরটা এরকম লাইট জ্বলছে। ও মাথার উপরে রয়েছে লাইমস্টোন পাহাড় আর আমরা তার তলা দিয়ে যাচ্ছি। আমাদেরকে বাইরেটা আবার দেখাই আর এটার ভেতরটা দেখো। মাথা নিচু করবে, মাথা নিচু করবে। আরে না, লাগবে না, লাগবে না। আরে কি ও এটা কি হবে? दौलत तो की है प्यार की कहानी, क्या से मोहब्बत क्या जिंदगानी, আমি তোমার তুমি আমার। থ্যাংক ইউ। এরকম বোট রাইডে আর এত সুন্দর গলায় গান শুনে যেন আরো আমাদের এই ট্রিপটা আরো মুগ্ধ হয়ে যাচ্ছে। তো এখন কিন্তু আমরা সেকেন্ড কেভের মধ্যে ঢুকছি আর সেকেন্ড কেভের যে এই মাথার ওপরের অংশগুলো এটা কিন্তু একটু ডিফারেন্স, আগেরটা যেটা ছিল একটু সমান সমান আর এগুলো ঠিক ওপর থেকে ঝুলে ঝুলে গেছে। মানে আমি বলছিলাম দেখো এখানে জল রয়েছে, জানি না কতটা দেখা যাচ্ছে, এই জলগুলো কিন্তু জমে জমেই এই লাইমস্টোন পাহাড়ের সৃষ্টি হয়, যার জন্য কিন্তু এই পাহাড়গুলো এরকম ঝুলে গেছে। দেখো এই যে দেখছো নিচের দিকে ঝুলে রয়েছে, এগুলো কিন্তু সব কটা ঝুলে যাওয়ার মাথায় 1 ফোঁটা 2 ফোঁটা করে রয়েছে হলো জল, আর এই জলগুলো জমেই কিন্তু সৃষ্টি হচ্ছে এই লাইমস্টোন পাহাড়টার। আর এটা কিন্তু স্টার্ট হচ্ছে থার্ড কেভ। এই হলো মাথার ওপরের ভিউ আর এই হলো কেভের ভিউ। তো আমরা এখান থেকে সোজা যাব
যে এখান থেকে সাদা জায়গা মানে লাইটটা দেখা যাচ্ছে, বাইরের লাইটটা, ওখান থেকে আমরা ইউটার্ন নিয়ে আবার এই কেভগুলোর তলা দিয়ে কিন্তু আমরা রিটার্ন যাব, যেখানে বোটে করে উঠেছিলাম। এই নোডং রিভারে এতক্ষণ তো কেভের মজা ভালোই নিলাম, পরপর 3টে কেভের মজা নিয়েছি, আশা করি সেম মজা তোমরাও নিয়েছো। কিন্তু মজা নিতে গিয়ে এবার হয়ে গেছে আমাদের সাজা। পেছনে যে আমাদের মাঝি রয়েছে তার মাথায় রয়েছে ছাতা, আর আমার হাতে রয়েছে ক্যামেরা, সঙ্গে আমার মাথায় রয়েছে বৃষ্টি, কিন্তু নেই ছাতা। মানে এখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এবার এই বৃষ্টিটা যদি জোরে চলে আসে তাহলে কি হবে ভগবান জানে। ভিজে তো যাবো সেটা আলাদা ব্যাপার, মেন ব্যাপার হলো আমার ক্যামেরা আর ফোন, আমার আর প্রিয়ার ফোন, হয়ে যাবে গল্প, মানে সব সত্যানাশ হয়ে যাবে। ক্যামেরা ওয়াটারপ্রুফ, তবে একটা মনের মধ্যে তো ভয় থেকেই যায়। দেন মাইক রয়েছে, মাইক তো আর ওয়াটারপ্রুফ না, এইটা দিয়ে যতটা সেভ করা যায়। লাইফ জ্যাকেট নিজের জন্য না করে লাস্টে ক্যামেরা আর মাইকের জন্য আমাকে ইউজ করতে হবে। দেখো বৃষ্টির ফোঁটাগুলো পড়ছে, দেখো ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। আমাদের ট্যুরিস্ট গাইড বললো তোমরা খুব লাকি, ওয়েদার খুব ভালো, বৃষ্টি হবে না। সত্যি ঠিকই বলেছো, যতক্ষণ আমরা গেছিলাম আমরা খুব লাকি ছিলাম। এবার যখন ঘুরে ফিরছি তখন আনলাকি হয়ে গেছি, তখন বৃষ্টি পড়া স্টার্ট হয়েছে। হাতে 1 ফোঁটা পড়তে পড়লো আকাশ থেকে, সিরিয়াসলি 1 ফোঁটা 2 ফোঁটা পড়ছিল, তো ওপর দিকে তাকিয়েছিলাম যে কোনো পাখি কিছু করে দিল কিনা, তারপরে দেখলাম না, এটা তো ন্যাচারাল কলিং, ভগবান ওপর থেকে আমাদেরকে বৃষ্টি দিচ্ছে। তবে যাই হোক, বৃষ্টি হোক, ওয়েদার ঠান্ডা হোক, যাই হোক, ভিয়েতনাম কিন্তু টু গুড ভাই, ইটস টু গুড। অসাধারণ জায়গা, অসাধারণ লোকজন, কিন্তু দুটো জিনিসের প্রবলেম হচ্ছে আমাদের বিইং আ ইন্ডিয়ানস, সেটা হলো ল্যাঙ্গুয়েজ। আমরা বোঝাতে পারছি না ওদেরকে, ওরা ইংলিশও বুঝতে পারছে না, আর ভিয়েতনামি ভাষা তো ছেড়েই দাও। আর কিছু জায়গায় কারেন্সিতে প্রবলেম হচ্ছে, কোনো জায়গায় হয়তো আমরা বেশি দিয়ে দিচ্ছি, দোকানদার আমাদেরকে ফেরত দিচ্ছে, কোনো জায়গায় আমরা কম দিচ্ছি, আবার দোকানদার আমাদের থেকে চেয়ে নিচ্ছে। তবে হ্যাঁ, 2-3 জায়গায় আমরা বেশি দিয়েছি, তো সেক্ষেত্রে কিন্তু দোকানদার আমাদের ফেরত দিয়ে দিয়েছে। তো তোমরা যদি ভিয়েতনামে কেউ আসো, আমি একটা অ্যাডভাইস দেবো যে ফোনে কিন্তু তোমরা কারেন্সি এক্সচেঞ্জের অ্যাপ XE একটা অ্যাপ আছে, সেই অ্যাপটা কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারো। ওখানে কিন্তু মাল্টিপল কান্ট্রি তুমি কারেন্সি দেখতে হবে একসাথে, এটা ওয়ান আ টাইম, ঠিক আছে। আমি যেমন 3টে কান্ট্রি অ্যাড করেছি, ইন্ডিয়া, USD অ্যান্ড VND। তো যখনই কেউ VNDতে আমার কাছে চাইছে, ডঙে চাইছে, আমি সঙ্গে সঙ্গে VNDতে মারছি, আমার ইন্ডিয়ান কারেন্সিতে কত হচ্ছে, USDতে কত হচ্ছে দেখিয়ে দিচ্ছে। লাস্ট 2-3 বার এই প্রবলেমটা ফেস করার পরে আমি বাধ্য হয়ে ফোনে অ্যাপটা নামিয়েছি। তো ওই অ্যাপটা তোমরা নামিয়ে নিও, খুবই সুবিধা হবে তোমাদের জন্য। ওকে, তো আজকের মতন আমাদের জার্নি কিন্তু এখানে শেষ, মানে ট্যামকং আমাদের লাস্ট ছিল। বিচডং পাগোডা যাওয়ার কথা ছিল, কিন্তু টাইমের সব কিছু সময়ের অভাব, অনেক বড় গ্রুপ, সময় সব জায়গায় কিন্তু সবাই সময় দিতে পারে না, যার জন্য হচ্ছে কি আমরা কিন্তু অনেক কিছুই মিস করছি, যার জন্য বিচডং পাগোডা আজ আর যাওয়া হলো না। হোয়ালু কেবো যাওয়ার কথা ছিল, সেটাও কিন্তু যাওয়ার হয়নি। ঠিক আছে, যাই হোক, এই ট্যামকক যে জায়গাটা, এখানে পার্কিং লটে দাঁড়িয়েছে, আমাদের বাস আসবে, বাস কিন্তু এখান থেকে তুলে সোজা নিয়ে ফেলে দেবে আমাদের হোটেলের সামনে। উইদাউট ট্রাফিকের রাস্তায় যদি ঠিকঠাক পায় তাহলে 2 ঘন্টা সময় লাগবে, যদি ট্রাফিক পায় তার থেকে বেশি সময় লাগবে। তো আমি 3 ঘন্টাই ধরে চলছি, এখন ঘড়িতে বাজছে ইন্ডিয়ান টাইমে 5টা, আর ভিয়েতনামি টাইমে হলো 6:30, মানে 3 ঘন্টা, মানে আমাদের পৌঁছাতে 9টা 9:30 বেজে যাবে। দেন আমরা ওখানে গিয়ে একটু ফ্রেশ আপ হয়ে দেন আবার বেরিয়ে যাব আমাদের মার্কেট ভিজিট করতে। তো ডাইরেক্ট তোমাদের সাথে এবার আমার হ্যানয়তে ওল্ড কোয়ার্টারে আমাদের হোটেলের সামনে বা হোটেলের মার্কেটে দেখা হবে। তো আমরা কিন্তু হোটেল থেকে এসে হ্যানয়ের স্ট্রিটে বেরিয়ে পড়েছি এক্সপ্লোর করতে, আর এখন যেখানটায় যাচ্ছি সেটা কিন্তু ওয়াকিং স্ট্রিট অলরেডি হয়ে গেছে, নো এন্ট্রি লাগিয়ে দিয়েছে। দিনের বেলা কিন্তু এই রাস্তাটা থেকে নর্মালি বাইক, স্কুটি, 4 হুইলার, কমার্শিয়াল ভেহিকেল সব কিছু চলে। আর তোমাদেরকে জাস্ট একটা জিনিস দেখাই, ভিয়েতনামের স্ট্রিট ডগ। এটা কিন্তু দেখে মনে হচ্ছে যে একখানা টেডি, কিন্তু অ্যাকচুয়ালি এটা টেডি না, এটা হলো অরিজিনাল স্ট্রিট ডগ। তো আমি ওয়াকিং স্ট্রিটের এখানে পাশে একখানা দোকানে এসেছিলাম, সোভারেন স্টোর। এখানে অ্যাকচুয়ালি আমি নিতে এসেছি হলো ম্যাগনেট স্টিকার, যেটাকে বলা হয়। এটা একটা নিচ্ছি হালং বে, যেটাতে কিনা আমরা কালকে যাব। সেকেন্ডলি হলো ভিয়েতনাম ট্রেন স্ট্রিট, আর থার্ড হলো ভিয়েতনাম গোল্ডেন হ্যান্ড বা গড অফ হ্যান্ড যেটাকে বলা হয়ে থাকে। তো এই 3টে আমার কাছে চেয়েছিল টোটাল 60, এটা 10 করে, মানে 10 ভিয়েতনামি ডং, অ্যান্ড এটা হলো 40, তো টোটাল হচ্ছে আমার কাছে 60।
তো আমরা তো ইন্ডিয়ানস, কলকাতার মানুষ ভাই, আর এরকম নিউ মার্কেটের মতন পরিস্থিতিতে আমরা বার্গেনিং করবো না সেটা তো হতে পারে না। তো 60টাকে দরদাম করে 50 করে করেছি। তো এই যে দেখছো এই দাদা 55-এর নিচে দেবে না, বলছে রেখে দাও, কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা তো কনভিন্স করার একদম এক্সপার্ট, তো সেই জন্য আমরা এটা 50 ভিয়েতনামি ডঙে কনভার্ট করেছি। আর এই 3টে কিন্তু আমি 50 ভিয়েতনামি ডঙে কনভার্ট করছি, মানে নিচ্ছি। তো কেউ যদি এসে ভাবো যে এই ম্যাগনেট স্টিকারগুলো নেবে, তো এই দোকানটা থেকে তোমরা নিতে পারো, আমার ভিডিওটা দেখিয়ে দেবে, ডিসকাউন্ট পাবে। কিন্তু ভিয়েতনামের আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, এখানে কিন্তু ফ্রুটস বিক্রি হয় এরকম সাইকেলে করে। দেখো সাইকেলের মধ্যে 3খানা ঝুড়ি রয়েছে, সামনে একটা ঝুড়ি রয়েছে, এখানে অরেঞ্জের একটা ঝুড়ি রয়েছে, আর এখানে একটা লাল আলুর ঝুড়ি রয়েছে। আর যেহেতু পরিকল্পিত একটা সিটি বা কান্ট্রি বলা যেতে পারে, এরকম মানে রাস্তার ওপরে এরা স্ট্রিট মার্কেট তৈরি করেছে, তার জন্য এমার্জেন্সি পারপাসে কিন্তু এই ট্রলিতে করে এখানে কার্বন ডাই অক্সাইডও কিন্তু রেখেছে। দেখো, আর এই ভিয়েতনামের স্ট্রিট ফুড চাইনিজ রেস্টুরেন্টগুলো দেখো, সব কিন্তু এরকম বাইরে বসে খেতে হবে, মানে ভেতরে শুধু ওরা কুকিং করে দেবে আর সব কিন্তু বাইরে বসে খেতে হবে। এরকম গান চলছে, এখানে বিয়ার, হুইস্কি, ওয়াইন সব কিছু কিন্তু পাওয়া যায়। দেখো জাস্ট বিয়ার স্ট্রিটের ক্রাউডটা দেখো, শুধু মানুষের মাথা, তাছাড়া আর কিচ্ছু নেই। একটু জুম করে দেখাই তোমাদেরকে, শুধু মানুষের বিয়ারের বোতল ছাড়া টেবিলে আর কিচ্ছু নেই। তবে অ্যালকোহল কিন্তু শরীরের পক্ষে ক্ষতিকর। আমি জাস্ট এই স্ট্রিটটা দেখানোর জন্য এখানে এসেছি, এখানটায় ঘুরে আমরা চলে যাব। সো আমরা হ্যানয়ের ওয়াক স্ট্রিট, বিয়ার স্ট্রিট, আশেপাশে যা ছিল এক্সপ্লোর করে চলে এসেছি। আর আমি এখন বসে রয়েছি হলো হোটেলের ডাইনিং এরিয়াতে। তো আজকের কিন্তু পুরো ট্রিপটা, আজকের পুরো ডেটা আমি এখান থেকেই শেষ করছি। কালকে আমরা এখান থেকে সোজা বেরিয়ে যাব হলো হ্যালং বে, আর কালকে আমরা সারা দিন সারা রাত থাকবো হলো ক্রুজে। ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। সাথে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কালকের ভিডিও, নেক্সট এপিসোডগুলো আসার জন্য একটু ওয়েট করো আর প্রিভিয়াস ব্লগ দেখো। তো গুড বাই ফ্রম হ্যানয় গ্র্যান্ডে হোটেল। Yes.